প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা পড়তে চলেছি 4 pillars of education বা শিক্ষার 4টি স্তম্ভ। আমাদের আজকের পাঠের উদ্দেশ্যগুলো হলো আধুনিক শিক্ষার ধারণা এবং ডেলার কমিশন, শিক্ষার 4টি স্তম্ভ এবং তাদের তাৎপর্য, প্রথম স্তম্ভ জানার জন্য শিক্ষার তাৎপর্য, দ্বিতীয় স্তম্ভ কর্মের জন্য শিক্ষার তাৎপর্য, তৃতীয় স্তম্ভ একত্রে বসবাসের জন্য শিক্ষা তার তাৎপর্য এবং চতুর্থ স্তম্ভ হওয়ার জন্য শিক্ষার তাৎপর্য। এবার আমরা জানব ডেলার কমিশন কি। তার আগে আমরা জেনে নিই শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, তার মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষা পরিবর্তিত হয়। কারণ আজ থেকে 40-50 বছর আগে বা আরও আগে শিক্ষার যেই পদ্ধতি ছিল বা উদ্দেশ্য ছিল, আজকের দিনে যেহেতু আমাদের জীবনে অনেক কিছু টেকনোলজির পরিবর্তন হয়েছে, নতুন নতুন জিনিস এআই সমৃদ্ধ শিক্ষার পদ্ধতি আমাদের জীবনে এসছে বা আমাদের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে, সেই জন্য পরিবর্তনশীল সমাজের সাথে সঙ্গতি বিধান শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। শিক্ষার নতুন নতুন পদ্ধতির উদ্ভব এবং তার ব্যবহার, তার মাধ্যমে শিশুর মধ্যে প্রেরণার সঞ্চার এবং তাকে প্রকৃত মানুষ গড়ে তোলা, এই হলো শিক্ষার উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যগুলো পর্যালোচনার জন্য 1993 সালে জ্যাক্স ডেলার তার নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়। এই কমিশন বিশ্বব্যাপী নানান মানুষের সাথে পরামর্শ এবং আলোচনা করে পর্যবেক্ষণের ভিত্তিতে 1996 সালে ইউনেস্কোকে একটি রিপোর্ট জমা দেয়, যার নাম হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। এটি একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু শিক্ষার 4টি স্তম্ভ বা উদ্দেশ্যর কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নিই শিক্ষার 4টি স্তম্ভ কি কি। 4 pillars of education বা শিক্ষার 4টি স্তম্ভের প্রথমটি হলো জানার জন্য শিক্ষা বা লার্নিং টু নো, কর্মের জন্য শিক্ষা বা লার্নিং টু ডু, একত্রে বসবাসের জন্য শিক্ষা বা লার্নিং টু লিভ টুগেদার, হওয়ার জন্য শিক্ষা বা লার্নিং টু বি। এখানে এই রিপোর্টটা আমরা যদি পর্যালোচনা করি, যেখানে তিনি বলছেন ডেলারের রিপোর্টটা লার্নিং দ্য ট্রেজার উইদিন, সেখানে তিনি এই শিক্ষার এই গুরুত্বপূর্ণ 4টি দিকের কথা বলেছেন। কারণ এই গুরুত্বপূর্ণ দিকগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সাস্টেনেবল ফিউচার বা একটি সংগঠিত ভবিষ্যতের দিকে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের 21st সেঞ্চুরির একটা ডিমান্ড বা একবিংশ শতাব্দীর শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য, সেটার উপর ভিত্তি করে তিনি এই রিপোর্টটি বা প্রতিবেদনটি দিয়েছিলেন। প্রথমে আমরা কি দেখছি, জ্ঞান আয়ত্ত করা বা মাস্টারিং নলেজ। কারণ জ্ঞান হচ্ছে শিক্ষার প্রাথমিক লক্ষ্য। তাহলে জ্ঞান আহরণের মাধ্যমে আমরা প্রথমে বিভিন্ন রকম তথ্য বা ইনফরমেশন পাই এবং সেই জ্ঞানকে আমরা বিশ্লেষণ করি। এরপরে বিশ্লেষিত জ্ঞান আমরা পরিস্থিতি অনুসারে তাকে প্রয়োগ করি। তাহলে জ্ঞান হচ্ছে আমাদের কিন্তু একটা খুব বেসিক বা একটা ভিত্তি, শিক্ষার ভিত্তি হিসেবে আমরা জ্ঞানকে ধরতে পারি। কিন্তু জ্ঞান শুধুমাত্র তথ্যের ভান্ডার হিসেবে থাকলেই চলবে না, তাকে বাস্তবিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োগের দক্ষতাও কিন্তু শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। তারপরে যেটা আসছে
ক্রমাগত শিক্ষা বা কন্টিনিউয়াস লার্নিং। তাহলে এখানে কিন্তু এই যে রিপোর্ট আমরা দেখছি, ডেলার কমিশনের রিপোর্ট, সেখানে একটা জীবনব্যাপী শিক্ষার কথা বলা হচ্ছে, যে শিক্ষা সবসময় গতিশীল। গতিশীল জীবনের মতন এই যে পরিবর্তনশীল প্রেক্ষিতে শিক্ষারও কিন্তু ভূমিকা বা শিক্ষার যে দিকগুলো নতুন নতুন ভাবে উন্মোচিত হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এই সমস্ত আবিষ্কার এবং নানানবিধ তথ্য, যেগুলো শিক্ষার্থীরা যদি আগ্রহ ভরে চালিয়ে যেতে থাকে পাঠ, তাহলে কিন্তু তাদের জীবনটা অনেক বেশি তাদের অভিযোজনের সুবিধা হবে এবং অনেক সুন্দর স্বচ্ছন্দভাবে তারা কিন্তু এই পরিবর্তিত পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে। তথ্য সাক্ষরতা বা ইনফরমেশন লিটারেসি। এখন আমাদের কিন্তু তথ্যের ভান্ডার হিসেবে ইন্টারনেটকে আমরা হাতে পেয়েছি, তাই নানান সূত্র থেকে আমরা কিন্তু তথ্য পাচ্ছি। সেই তথ্যের থেকে আমরা বিভিন্নভাবে জ্ঞান আহরণ করছি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে আমাদের তথ্যগুলোর যে সোর্স, সেইগুলো যেন সঠিক হয়, মানে আমরা যেন সঠিক তথ্যটা পাই এবং সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি আমাদের বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে। তাহলে কি ইউটিলাইজেশন, আমরা যে নলেজটাকে আহরণ করছি বা জ্ঞানটাকে বিভিন্ন সোর্সেস থেকে আমরা আহরণ করছি, সেটাকে যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। এই যে আমাদের চিন্তা ভাবনা শিক্ষার মাধ্যমে যে আমরা জ্ঞান আহরণ করছি, তো সেখানে আমাদের প্রথম যেটা হচ্ছে, জ্ঞানের মাধ্যমে আমাদের কিন্তু সমালোচনামূলক একটা চিন্তা বা ভাবনার দক্ষতা গড়ে উঠছে, যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার লক্ষ্য হলো তথ্যকে বিশ্লেষণ করা এবং সেই বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সমস্যাকে সঠিকভাবে সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ। তারপরে যেটা হচ্ছে এনকোয়ারি বেসড লার্নিং, বা আমরা সন্ধান করছি সেই সন্ধিৎসু শিক্ষা। সেটা আমরা কিভাবে পাচ্ছি? শিক্ষার্থী স্বাধীনভাবে, কারণ এখন তো শুধুমাত্র জ্ঞানের জন্য ক্লাসরুমই একমাত্র উৎস নয়, আমরা নানান উৎস থেকে বা সোর্সেস থেকে জ্ঞান আহরণ করতে পারি। তো শিক্ষার্থী যখন স্বাধীনভাবে বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ করছে, তখন তার মধ্যে নানা প্রশ্ন জাগছে এবং সেই প্রশ্ন যে জাগছে সেটা কিন্তু তাকে নতুন নতুন জিনিস জানার আবার সুযোগ করে দিচ্ছে। এটাকে আমরা বলছি এনকোয়ারি বা অনুসন্ধান করা বা অনুসন্ধিৎসা। তো এই অনুসন্ধিৎসার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন বা তথ্যকে সংগ্রহ করতে পারি এবং এটা আমাদের সারা জীবন ধরে উৎসাহিত করতে হবে নিজেদেরকে শিক্ষার্থী হিসেবে, যাতে আমরা নানান জায়গা থেকে বিভিন্ন তথ্যকে পেতে পারি। সেটাই পরে আসছে লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষা। শিক্ষার্থীর যে জ্ঞান পিপাসা, সেটা কিন্তু শুধুমাত্র প্রথাগত শিক্ষার মধ্যে থাকবে না। ইনফর্মাল বা নন ফর্মাল, যেটা প্রথা বহির্ভূত শিক্ষা, সেই সমস্ত মাধ্যমের দ্বারাও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই জ্ঞান পিপাসা চরিতার্থ করতে পারবে এবং তাদের যে জ্ঞান পিপাসা সারা জীবন ধরে তারা কিন্তু সেই জ্ঞান অর্জনের পথে সচেষ্ট থাকতে পারবে। এটাতে তারা প্রতিদিনের যে তাদের নতুন নতুন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জ্ঞানের যে বৃদ্ধি হচ্ছে, সেগুলো তাদের যে অলরেডি তাদের মধ্যে যে জ্ঞানগুলো রয়েছে তাদেরকে আরো সমৃদ্ধ করে তুলবে। এবারে জানার জন্য যে শিক্ষা, তার আমরা তাৎপর্য দেখব, যে আমরা কেন জানতে চাই। তাহলে যেটা আমাদের ডেলার্স কমিশনের প্রথম শিক্ষার যে স্তম্ভ, জানার জন্য শিক্ষা প্রথমেই হচ্ছে আত্ম উপলব্ধি বা গ্রোথ ফর সেলফ রিয়েলাইজেশন। মানুষ যখন জ্ঞানের আলোয় বিকশিত হয়, তখন কিন্তু সে নিজেকে উপলব্ধি করতে পারে এবং যখন সে তার নিজের যে গুণাবলী সেটাকে উপলব্ধি করে, তখন অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সেই আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু সে অনেক বেশি সমৃদ্ধশালী বা এনরিচড হয়, মানে তার ভেতরের যে গুণাবলী
সেগুলোকে সুন্দর করে বিকশিত করতে পারি। তারপরে যেটা আসছে চিন্তন ক্ষমতা বা কগনিটিভ ফাংশনিং। কারণ আমরা জানি যখন আমরা জ্ঞান আহরণ করি তখন কিন্তু সেই জ্ঞান আহরণ আমাদের চিন্তার একটা খোরাক বা চিন্তাকে সমৃদ্ধ করে। সেই সমৃদ্ধির মাধ্যমে কিন্তু আমরা যে জ্ঞানটাকে যখন আমরা প্রক্রিয়াকরণ করছি সেটা আমাদের কিন্তু চিন্তাকে সমৃদ্ধ করে তুলছে বা চিন্তার ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। এরপরে হচ্ছে এই যে চিন্তন ক্ষমতা যখনই বৃদ্ধি পাবে তার ফলস্বরূপ সমস্যা সমাধানের ক্ষমতাও আমাদের বেড়ে যাবে। জ্ঞানের মাধ্যমে আমরা যখন চিন্তা করতে পারবো তখন একটা সমস্যা যখন আমাদের সামনে আসে আমরা খুব সহজেই সেই সমস্যার সমাধানে সচেষ্ট হব এবং সমস্যাটিকে সমাধান করে ফেলব। যুক্তিপূর্ণ এবং সমালোচনামূলক চিন্তন। জ্ঞানের দ্বারা আমাদের কিন্তু যুক্তি সমৃদ্ধ হয়, তখন আমরা বিভিন্ন মত সমালোচনামূলক চিন্তনের মাধ্যমে সমৃদ্ধ করে বা সেটাকে আমরা বিশ্লেষণ করে তারপর আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হই। তাছাড়া আমরা যদি প্রত্যেকটি ব্যক্তি জ্ঞানের ভাণ্ডার হই তাহলে কিন্তু আমরা জ্ঞান আদান প্রদান করতে পারবো, মানে একজনের সাথে আরেকজনের যে ভাবনা চিন্তা সেগুলোকে ভাগ করে নিতে পারবো। তার মাধ্যমে অন্যের মূল্যবোধ সম্পর্কে আমাদের ধারণা জন্মাবে এবং আমরা কিন্তু অন্যের মূল্যবোধকে শ্রদ্ধা করতে শিখব। তাছাড়া জ্ঞানের মাধ্যমে কি হচ্ছে, আমাদের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়ছে। কারণ যখন একজন ব্যক্তি উৎপাদনশীল হবে সে অনেক বেশি অভিযোজনশীল হয়ে উঠবে এবং সে একে অপরকে সাহায্য করে চলতে পারবে। উদ্ভাবন, যখন আমাদের নতুন নতুন জ্ঞান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আবিষ্কার করব তখন তার মাধ্যমে আমাদের উদ্ভাবন শক্তি প্রকাশ করবে। কর্মের জন্য শিক্ষার তাৎপর্য। কর্মের জন্য শিক্ষা মানে বোঝাই যাচ্ছে যে শিক্ষা এখন শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আটকে নেই, শিক্ষার প্রয়োগগত দিকই হচ্ছে কর্মের জন্য শিক্ষা বা লার্নিং টু ডু। আমরা কি করে যেই জ্ঞানটা বা তথ্যটাকে আমরা আহরণ করেছি বাস্তব জীবনে সেটাকে কি করে কাজে লাগাবো তারই তাৎপর্য হচ্ছে এই শিক্ষার স্তম্ভ বা কর্মের জন্য শিক্ষা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যাল স্কিল বা ব্যবহারিক দক্ষতা, মানে আমাদের যে সৃজনশীলতা বা অভিযোজন করার যে ক্ষমতা, সমস্যা সমাধানের যে ক্ষমতা, সেইগুলোকে কিন্তু আমরা বাস্তবে তার ব্যবহার করছি। এই ব্যবহারিক দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমরা যখন কোনো একটা সায়েন্সের কোনো একটা নীতি পড়ছি, সেটা যখন আমরা পড়ছি, ধরো কেমিস্ট্রির কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আমরা পড়ছি, সেইটা যদি আমরা হাতে কলমে ল্যাবরেটরিতে করে দেখি সেটা কিন্তু খুব সহজেই আমাদের মাথায় থাকবে এবং আমরা এটাকে সুন্দর করে বুঝতে পারবো যে আসলে বিক্রিয়াটি কিভাবে ঘটছে। সেই জন্যই ব্যবহারিক দক্ষতার দিকটি আমাদের বর্তমান শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা। কারণ শিক্ষা, যেমন ধরো আমরা কম্পিউটার, এখন আমাদের স্কুল থেকে কলেজ সব লেভেলেই কম্পিউটারের আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে। যখন আমরা ক্ষমতায়নের আমরা সাহায্য পাচ্ছি, আমাদের কিন্তু সেটা ডিজিটাল সাক্ষরতাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা আমরা কিন্তু সেই দক্ষতাটাকে কাজে লাগাতে পারছি। বিভিন্ন রিসার্চ সেটা আমরা কম্পিউটারে বসে দেখে নিতে পারছি ইন্টারনেট খুলে যে কোথায় কি হয়েছে। তাহলে এই যে আমাদের বিভিন্ন ইনফরমেশন যেটা আমরা হাতে কলমে করে নিচ্ছি সেটা কিন্তু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে। তো হাতে কলমে যে কাজের অভিজ্ঞতা সেটা লার্নিং টু ডু এর একটা প্রধান উদ্দেশ্য। তো এই হাতে কলমে কাজের অভিজ্ঞতাটা আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, এই সমস্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ বা তথ্যভিত্তিক জ্ঞান নয়, সেটা আমরা বাস্তবে কি করে করতে পারি সেই যে দক্ষতাটা সেটা কিন্তু আমাদেরকে এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিচ্ছে। যেমন ধরো অ্যাকাউন্টেন্সি বলে একটা সাবজেক্ট আছে যেখানে হিসাব কিভাবে রাখতে হয় সেটা শেখানো হয়, তো সেটা জাস্ট আমরা পড়ছি,
কিন্তু আমরা যদি কোনো একটা ফার্মে গিয়ে অ্যাকাউন্টেন্ট হিসেবে ইন্টার্নশিপ করি, আমরা কিন্তু হাতে কলমে কাজটা করছি। যেটা আমরা পড়ছি সেইটা কিন্তু আমরা হাতে কলমে যখন করে দেখব, হতে পারে সেটা আমরা কম্পিউটারে করছি, তাহলে প্রযুক্তির ব্যবহারও আমরা শিখছি, আবার ক্লাসরুমে যে থিওরিটা আমরা পড়ছি তার বাস্তব যে রূপ সেটাও কিন্তু আমরা হাতে কলমে করে দেখছি। এটাই এই শিক্ষার উদ্দেশ্য। কর্মের জন্য শিক্ষা আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা আমাদের প্রাক্ষবিক বিকাশ ঘটায়। মানে সবাই মিলে যখন আমরা একসাথে কাজ করব, আমাদের কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের ইমোশনসকে, সেইটা আমাদের কিন্তু এই শিক্ষা শেখায়। দলগত মনোভাব গঠন, যখন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব তখন একে অপরকে সহায়তা করার যে মনোভাব সেটা আমাদের মধ্যে গড়ে ওঠে, একটা টিম স্পিরিট সেটা গড়ে ওঠে। কর্ম নিপুণতা অর্জন হয়, কারণ আমরা যখন ক্লাসরুমে পড়ছি সেটা কিন্তু শুধুমাত্র থিওরিটাই আমরা পড়ছি, তথ্যগত কিছু বুকিশ নলেজ বা পুঁথিগত বিদ্যা। কিন্তু যখন আমরা কাজে সেটা করছি, আমরা আরো সুন্দর করে সেটার কর্ম নৈপুণ্য অর্জন করছি এবং শ্রমের প্রতি আমরা শ্রদ্ধাশীল হচ্ছি। কারণ কোনো কাজই ছোট নয়, নিজের কাজ নিজে করো, এটা আমাদের কিন্তু কর্মের জন্য শিক্ষা আমাদেরকে শেখায়। তারপরে হওয়ার জন্য শিক্ষা বা লার্নিং টু বি। শিক্ষা শুধুমাত্র কিন্তু বহির্জগতের সঙ্গে সম্পর্ক নয়, আমরা জানি ইন্ট্রাপার্সোনাল বা নিজের সাথে নিজের যে সম্পর্ক গড়ে তোলা সেটাও কিন্তু শিক্ষার একটা লক্ষ্য। আত্ম উপলব্ধি, তার মানে কি নিজেকে জানা। নিজেকে জানা মানে আমার কি কি গুণ আছে, আমার কি কি স্ট্রং পয়েন্ট, মানে আমি কোন কোন দিকে খুব শক্তিশালী, কোন কোনটা আমার দুর্বলতা বা উইকনেস, আমার নিজস্ব মূল্যবোধ, আমার কি কি প্রাক্ষবিক গঠন, আমার নিজের সম্পর্কে আমার কি ধারণা বা আমার সেলফ এস্টিম, আমার আত্মবিশ্বাস, এই যে বিভিন্ন দিকগুলো, সেটাকে যে নিজেকে আগে জানা, সেইটা সব থেকে বেশি আমাদের সহজ হয় যখন আমরা কিন্তু আত্ম উপলব্ধি করতে পারি। এছাড়াও লার্নিং টু বি আরেকটা দিক আছে, আমরা যেহেতু সামাজিক প্রাণী, আমাদের কিছু সামাজিক দায়িত্ববোধ বা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তো সেই আমাদের সামাজিক দায়িত্ববোধ বা একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি যে দয়া ভালোবাসা, একে অপরকে নিয়ে চলা, যে কমিউনিটি ফিলিং বা একটা গোষ্ঠীর যে একটা সোশ্যাল জাস্টিস বা একটা গোষ্ঠীর যে ফিলিং, সেটা কিন্তু আমরা সামাজিক দায়িত্ববোধ শিক্ষার অঙ্গ হিসেবে দেখতে পাই। সর্বোপরি মনুষ্যত্ববোধের জাগরণ বা হিউম্যানিটি। তাহলে যখনই আমরা নিজেদেরকে জানছি, নিজেদের দুর্বলতা, নিজেদের কোন কোন জায়গায় আমাদের শক্তি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অভিযোজিত হওয়ার ক্ষমতা বা অভিযোজন ক্ষমতা গঠন হচ্ছে, আমাদের একটা পজিটিভ বা একটা ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, একটা জীবন সম্পর্কে একটা পারপাস বা জীবনের যে উদ্দেশ্য আমরা ঠিক কি করতে চাই সেটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। আমাদের নিজেদের ভালো করার সাথে সাথে আমাদের আশপাশে সামাজিক দায়িত্বশীল প্রাণী হিসেবে বাকি যারা সমাজে রয়েছেন সকলকে নিয়ে ভালো থাকার একটা বোধের জাগরণ কিন্তু ঘটছে। এরপর যেটা আসছে একত্রে বসবাসের জন্য শিক্ষা। একত্রে বসবাস, সেই বিশ্বভারতী আমরা জানি কনসেপ্ট রবীন্দ্রনাথ যেখানে স্থাপন করেছিলেন, সেই বিশ্বভারতী মানে বিশ্ব মানব, সেই যে সবাই মিলে ভারত এবং তার চারিদিকে সবাই পৃথিবী। তো সেইটাই কিন্তু আমাদের এখানে রিফ্লেক্টেড হয়েছে ডেলার্স কমিশনের রিপোর্টে, লার্নিং টু লিভ টুগেদার বা একত্রে বসবাসের জন্য শিক্ষা। আজকে আমরা সবাই সারা পৃথিবী এক, সারা পৃথিবীর মানুষকে আমরা বলছি গ্লোবাল সিটিজেন বা সবাই এক। তো তার জন্য আমাদেরকে কি শিখতে হচ্ছে, ইন্টার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বা আন্তঃসাংস্কৃতিক বোধ গঠন। এর মানে হচ্ছে আমরা জানি সারা পৃথিবীতে বিভিন্ন রকমের সংস্কৃতি রয়েছে, বিভিন্ন তার বৈচিত্র্য রয়েছে, ডিফারেন্ট মানে নানান জায়গায় নানা ভিন্নতা রয়েছে।
কিন্তু আমরা যখন সকলকে নিয়ে বাঁচতে শিখব, এই ভিন্নতাকে আমরা কিন্তু গ্রহণ করতে পারবো, সেই ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হবে। তারপরে যেটা সহযোগিতামূলক কাজ বা কোলাবোরেশন এবং টিম ওয়ার্ক, মানে একত্রে মিলে কাজ। সবাই যখন আমরা একসাথে কাজ করব, তখন একটা আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করা, এবং যে দ্বন্দ্ব, মানুষ একসাথে কাজ করতে গেলে মতবিরোধ বা দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্বটাকে আমরা কিভাবে সমাধান করব, কিভাবে আমরা খুব কার্যকরীভাবে কাজটাকে গ্রুপ ফর্ম করে বা গ্রুপ তৈরি করে তার মধ্যে সুন্দর করে সম্পন্ন করতে পারি, তার যে ক্ষমতা, সেটা কিন্তু আমরা পাব। গ্লোবাল সিটিজেনশিপ বা বিশ্ব মানবতা, মানে সারা পৃথিবীতে আমরা যেন তারই নাগরিক, কোনো একটা দেশের শুধু নয়। দেশের যে আমাদের যে বাউন্ডারি বা সীমারেখা, সেটাকে অতিক্রম করে আমরা মানব জাতি, সমগ্র বিশ্বের আমরা নাগরিক। এই বোধটা কিন্তু আমাদের যদি জাগে, তাহলে আমরা পরস্পরের সঙ্গে সংযুক্ত, তখন কিন্তু সেটাও আমরা উপলব্ধি করতে পারবো। তাহলে সারা পৃথিবীর মানব জাতির প্রতি কিন্তু আমার যে দায়িত্ববোধ, সেটা আমরা রাখবো, এবং আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মানে যাতে ভবিষ্যৎ আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায় পৃথিবীকে, তার জন্য যা যা আমাদের করণীয়, যা যা আমাদের কর্তব্য, সেটা আমরা সঠিকভাবে সম্পন্ন করব। একত্রে বসবাসের জন্য যে তাৎপর্য, সেটা যদি আমরা আলাদা করে দেখি, তাদের ঐতিহাসিক বা তাদের যে ভ্যালু সিস্টেম বা তাদের মূল্যবোধ, সেই ডাইভার্সিটিকে আমরা গ্রহণ করব বা তাদের বৈচিত্র্যকে আমরা গ্রহণ করব। আমরা একটা নতুন জাগরণ করব নিজেদের মধ্যে। সব রকম যে সারা পৃথিবীর যে আমাদের চ্যালেঞ্জ, বিভিন্ন সমস্যা, মানব জাতির সমস্যা, সেটাকে আমরা কিন্তু মোকাবিলা করতে পারবো একসাথে, এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্স বা মুক্তি, যার মাধ্যমে একটা আমরা খুব সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখতে পারি। শিক্ষার এই 4টি স্তম্ভ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু আমরা চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হই। এখন আমরা দেখব সেই চ্যালেঞ্জগুলি কি কি। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, এইভাবে প্রত্যেকটা পিলারকে বা স্তম্ভকে সঠিকভাবে পরিচালিত করতে গেলে যে সময়ের প্রয়োজন, সেই সময়টা কোথাও গিয়ে একটা সীমাবদ্ধ। কারণ আমাদের যে বিদ্যালয়, সেখানে কিন্তু আমাদের একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক থাকে বা পাঠ্যক্রম থাকে, এবং সেই পাঠ্যক্রমটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু এবং শেষ করতে হয়। তাছাড়া এই সমস্ত যে আমরা স্তম্ভগুলো দেখলাম, সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য যে সমস্ত পরিকাঠামোর প্রয়োজন, আমাদের মতন বৈচিত্র্যপূর্ণ দেশে কিন্তু বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত দেশেই সবসময় কিন্তু সঠিক পরিকাঠামো বা পরিকাঠামোর ক্ষেত্রে অপ্রতুলতা আমরা দেখতে পাই। সেই জন্য এটা আমাদের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতার সৃষ্টি করে। তারপরে যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সীমাবদ্ধতা। কারণ অর্থ ছাড়া আমরা কিন্তু কোনো জিনিসটাকেই সুন্দরভাবে করতে পারবো না। নানান রকম ইনোভেটিভ টিচিং মেথডস, মানে নানা রকম নতুন নতুন যে উদ্ভাবন হয়েছে শিক্ষণ পদ্ধতি, সেই শিক্ষণ পদ্ধতিকে ব্যবহার করতে গেলে আমাদের কম্পিউটার বা ভার্চুয়াল অ্যাসিস্টেড যে ইন্টারনেট অ্যাসিস্টেড যে এডুকেশন সিস্টেম বা শিক্ষণ পদ্ধতি, সেগুলোকে ব্যবহার করতে গেলে আমাদের যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা দিতে গেলে শিক্ষণের যে দরকার, স্পেশালাইজেশন দরকার, সেটা অনেক সময় অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কিন্তু গড়ে তোলা সম্ভব হচ্ছে না। তাছাড়া বিশ্বব্যাপী বৈষম্য, সারা পৃথিবীর নানান প্রান্তে নানান রকম সমস্যা রয়েছে, কারণ একটা সমস্যা তো নয়। আজকে যেটা ভারতের সমস্যা, কালকে সোমালিয়ার সমস্যাটা আলাদা, বা ইউরোপের নানান দেশ রয়েছে, তাদের সমস্যা আলাদা। যখন আমরা গ্লোবাল সিটিজেনশিপ বা বিশ্ব নাগরিকত্বের কথা বলবো, তখন কিন্তু এই বিভিন্ন সমস্যাগুলো আমাদের ভাবতে হবে।
তো এই বিশ্বব্যাপী বৈষম্যের কারণে কোনো এই যে চারটি নীতিকে একই সাথে বা চারটি পিলারকে একই সাথে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে তুলে ধরা বা তাদেরকে এই পর্যায়ের শিক্ষা দান করা কিন্তু সবসময় সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের এটাও দেখতে হবে আমরা কিভাবে এই চারটি স্তম্ভকে বাস্তবায়িত করতে পারি। তাহলে সেটা কি হলো? স্ট্র্যাটেজিস ফর ইনকর্পোরেটিং দ্য 4 পিলার্স অফ এডুকেশন। যেটা আমরা প্রথমেই করব সেটা হচ্ছে আন্তঃবিভাগীয় পদ্ধতিতে জ্ঞান আহরণ। তাহলে কি জ্ঞানটাকে আমরা বিষয়ের বাঁধনে বেঁধে দেব না, আমরা বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদেরকে স্বাধীনতা দেব, তারা তাদের মতন করে পছন্দের বিষয় বেছে নিয়ে সেই সমস্ত বিষয়ের ভিত্তিতে রিয়েল লাইফ বা বাস্তব জীবনে তার প্রয়োগের মাধ্যমে জ্ঞান আহরণ করবে এবং সেই জ্ঞানকে প্রয়োগ করে তারা আরো বেশি দক্ষ হয়ে উঠবে। কারণ আমাদের জ্ঞান, প্রয়োগ এবং দক্ষতা এই যে তিনটে দিক, সেটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের কিন্তু ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা আন্তঃবিভাগীয় পদ্ধতি গ্রহণ করা সম্ভব হবে। তারপরে যেটা আসছে যে অভিজ্ঞতার মাধ্যমে শিখন বা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। সেখানে কি হচ্ছে না, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আমরা তখনই দিতে পারি যখন হাতে কলমে আমরা কাজটা করাবো। সেই জন্য আমরা দেখছি নতুন শিক্ষানীতি যে নিউ এডুকেশন পলিসি 2020, সেখানে ইন্টার্নশিপের কথা বলা হয়েছে যে প্রত্যেকটি বিভাগে তারা নিজেদের নির্দিষ্ট পাঠ্যক্রমের পরে গিয়ে ইন্টার্নশিপ করবে। ইন্টার্নশিপ মানে কি, একদম বাস্তব জগতে সেই সামাজিক বা সেই কর্মজীবনে তারা ইন্টার্ন হিসেবে ঢুকবে, যেখানে গিয়ে তারা হাতে কলমে কাজ করার সুযোগ পাবে এবং বাস্তবিক জ্ঞান লাভ করবে। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি লার্নিং বাই ডুইং বা হাতে কলমে কাজ করার একটা উপকারিতা। তাহলে কি হচ্ছে, তারা শুধুমাত্র প্যাসিভ ভাবে কিন্তু জ্ঞান আহরণ করছে না, তারা যথেষ্ট অ্যাক্টিভ বা সক্রিয়। ঠিক আছে, সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করাটা কিন্তু খুব জরুরি। তার জন্য আমরা শিক্ষার্থীদের বাস্তব জীবনের দিকে ঠেলে দিচ্ছি এবং বাস্তব পরিস্থিতির সাথে তারা কাজ করে সেখান থেকে তারা হাতে কলমে কাজ শিখবে এবং তাদের শিক্ষা সম্পূর্ণ হবে। জ্ঞানের একত্রীকরণ বা বিভিন্ন যে টেকনোলজি বা প্রযুক্তি রয়েছে, বিভিন্ন রিসার্চ রয়েছে, কমিউনিকেশন রয়েছে, সেগুলো সব কিছুকে একত্রিত করে একটা আমাদের কি হচ্ছে যে লার্নিং বা শিখন হচ্ছে, সেটা অনেক বেশি এনরিচড বা অনেক বেশি সমৃদ্ধ। এবং শিক্ষার্থীরা যদি এটার সুযোগ পায় তাহলে কিন্তু তাদের জ্ঞান ভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। তাছাড়া রয়েছে সহযোগিতামূলক শিখন বা কোলাবোরেটিভ লার্নিং। এই যে আমরা একসাথে থাকবো, একসাথে থাকা মানে শুধুমাত্র একসাথে থাকাই নয়, একসাথে কাজ করব। একসাথে কাজ করলে কি হবে, আমরা একে অপরকে যে সহযোগিতা করা সেটাও আমরা কিন্তু শিখব এবং আমাদের একটা নেতৃত্ব দানের মানসিকতাও গড়ে উঠবে। সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে নতুন শিখন বা শিক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বা স্টুডেন্ট সেন্টার লার্নিং। আগে কি ছিল, সেখানে টিচার সেন্টার্ড লার্নিং ছিল। টিচার সেন্টার্ড লার্নিং এ কি হতো, টিচারকে সমস্ত জ্ঞানের ভান্ডার হিসেবে ধরা হতো এবং টিচার তিনি সমস্ত কিছু বলবেন এবং শিক্ষার্থী শুধুমাত্র শুনবে বা রিসিভিং এন্ডে থাকবে। কিন্তু বর্তমানে ধরা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী যেহেতু একটি মানব সম্পদ, সেই জন্য তাদের প্রয়োজন, তাদের জন্য কি উপযোগী হবে, তাদের কোনটা সঠিক হবে, সেই কথা আগামী প্রজন্মের কথা ভেবে কিন্তু শিক্ষার পদ্ধতি বা টিচিং মেথড, শিখন পদ্ধতি, সিলেবাস, কারিকুলাম, এগুলো কিন্তু সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কিভাবে করা হবে। এবারে আমরা এনগেজমেন্টে যাই, যেখানে আমরা একটু কাজ করব। এতক্ষণ অবধি যেটা পড়লাম একটু প্রশ্ন উত্তর করে দেখে নিই আমরা ঠিক কতটা শিখতে পেরেছি। প্রথমেই বলি যে ডেলার কমিশনে উল্লেখিত যে চারটি স্তম্ভ রয়েছে তার মধ্যে নিম্নের কোনটি বসুধৈবয়া কুটুম্বকম
এই যে আমাদের মূল্যবোধ এটিকে তুলে ধরে। অপশনগুলো দেখে নিই। লার্নিং টু বি বা হওয়ার জন্য শিক্ষা, লার্নিং টু নো বা জ্ঞানের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার বা একত্রে থাকার জন্য শিক্ষা, লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা। কোনটা হবে? এটা হবে অপশন সি, লার্নিং টু লিভ টুগেদার। আচ্ছা, পরের প্রশ্নে যাই। ডেলার কমিশন উল্লেখিত শিক্ষার যে 4টি স্তম্ভের কথা বলা হয়েছে তার মধ্যে নিম্নের কোনটি সেলফ অ্যাওয়ারনেস বা আত্ম উপলব্ধির মূল্যবোধকে তুলে ধরে? প্রথম অপশন, জানার জন্য শিক্ষা বা লার্নিং টু নো। অপশন বি, লার্নিং টু বি বা হওয়ার জন্য শিক্ষা। অপশন সি, লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা। অপশন ডি, লার্নিং টু লিভ টুগেদার বা একত্রে বসবাসের জন্য শিক্ষা। কোনটি হবে? অপশন ডি, লার্নিং টু বি, হওয়ার জন্য শিক্ষা। এবার আমরা দেখি শিক্ষার যে 4টি স্তম্ভ আছে সেগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমরা কি কি প্রতিকূলতার সম্মুখীন হই। একদম ঠিক, আমাদের 3টে অ্যাঙ্গেলে প্রধানত আমরা এটাকে উত্তরটাকে ভাবতে পারি। সেটা হচ্ছে, প্রথমে একটা সময়, আমাদের সময় সীমিত, সেই জন্য আমরা কিন্তু সঠিক সময় কিভাবে কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি করে শেষ করব তার একটা আমাদের সমস্যা থাকে। দ্বিতীয়ত, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা অর্থনৈতিক একটা আমাদের সমস্যা থাকে, কারণ সবসময় আমরা সব ক্ষেত্রে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা হয়তো সব দেশ বা সকল পরিস্থিতিতে সেটা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না। আর এছাড়া হচ্ছে যে বৈচিত্র্য, সারা পৃথিবী এত রকমের বৈচিত্র্য, সমস্যারও বৈচিত্র্য আছে, আবার তাদের যে বিভিন্ন রকমের রিসোর্সেস রয়েছে তার মধ্যেও অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং আমরা এই সমস্ত প্রতিকূলতারও সম্মুখীন হই। এবার আমরা চলে যাই শেষ প্রশ্নে, আজকে 4 নম্বর প্রশ্ন। কোন কোন কৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার 4টি স্তম্ভকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব? কি হবে উত্তরটা? প্রথমেই যেটা চলে আসবে সেটা হচ্ছে, আমরা আন্তঃবিভাগীয় পদ্ধতি নেব, একটার সাথে একটা বিভাগে যোগ করে করে, কোনো কম্পার্টমেন্ট বা আলাদা করব না সাবজেক্ট ওয়াইজ বা বিষয় ভিত্তিক করে। তারপরে জ্ঞানের একত্রীকরণ করব। তারপরে আমরা একসাথে সহযোগিতামূলক শিখনে যাব এবং সর্বোপরি শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার মূল লক্ষ্য হবে শিক্ষার্থীর নিড বা তার চাহিদা, তার কি কি প্রয়োজন, তার আগ্রহ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে শিক্ষাদান করতে হবে। তাহলে এই কৌশলগুলো অবলম্বন করলে আমরা শিক্ষার যে 4টি স্তম্ভ বলা হয়েছে ডেলার কমিশনে তাকে বাস্তবায়িত করতে পারবো। আজকে আমরা এবার উপসংহারে চলে আসি। উপসংহারে আমরা কি দেখছি, যে শিক্ষার যে 4টি স্তম্ভের কথা ডেলার কমিশন বলেছেন সেগুলির ভিত্তি হলো 21 শতকে যে চ্যালেঞ্জিং পৃথিবী, যে পরিবর্তনশীল সমাজ, সেখানে শুধুমাত্র জ্ঞান আহরণই যথেষ্ট নয়, জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে তার প্রয়োগ এবং দক্ষতা, তার সাথে সাথে মূল্যবোধের জাগরণ, আত্ম উপলব্ধি, সামাজিক দায়িত্ববোধ এবং পরস্পরের সাথে মিলেমিশে এগিয়ে চলাই একমাত্র লক্ষ্য। পৃথিবী এখন শুধুমাত্র এক একটা দেশে সীমাবদ্ধ নয়, সমগ্র মানব জাতি কিভাবে সঠিকভাবে সুন্দর করে তাদের জীবন কাটাতে পারে এবং প্রত্যেকটি মানুষকে এক একটি মানব সম্পদ হিসেবে দেখে তাদের উন্নতির জন্যই শিক্ষার উদ্দেশ্য। এটাই ডেলার কমিশন বলে গেছেন। 4টি স্তম্ভ এগুলোকেই নির্দেশ করে। ধন্যবাদ।